আমার সমাজবিজ্ঞানের সকল শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলে অনেক অনেক ভালো আছো, সুস্থ আছো, নিরাপদে আছো। আমি উর্মিলা গুড়িয়া, প্রভাষক সমাজবিজ্ঞান, চিত্রা মহিলা ডিগ্রি কলেজ, তেরাখাদা, খুলনা। তোমাদের সকলকে আজকের এই সমাজবিজ্ঞান দ্বিতীয় পত্র ক্লাসে আমন্ত্রণ জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, গত ক্লাসে তোমাদের সাথে আমার আলোচনার বিষয় ছিল সমাজবিজ্ঞান দ্বিতীয় পত্রের চতুর্থ অধ্যায়ের ক্ষুদ্র নৃগোষ্ঠী কারো সম্পর্কে। আর আজকের আলোচনার বিষয় হচ্ছে দ্বিতীয় পত্রের পাঠ 8 ও 9 ক্ষুদ্র নৃগোষ্ঠী মণিপুরীদের সম্পর্কে। বাংলাদেশে বসবাসরত মণিপুরী নৃগোষ্ঠী ঐতিহ্যে লালিত নিজেদেরকে নির্দিষ্ট সাংস্কৃতিক পরিমণ্ডলে গড়ে তুলেছে। আধুনিক সভ্যতার জীবন প্রবাহ তাদের ঐতিহ্যবাহী জীবনধারাকে ব্যাহত করতে পারেনি। আমরা এখন আসব মণিপুরীদের নামকরণ সম্পর্কে। মণিপুরীরা আসামের পাদদেশে অবস্থিত মণিপুর রাজ্যের মানুষ। মণিপুরী ও মণিপুর এর নামকরণের আদি কাহিনীতে দেখা যায় বিষ্ণুপ্রিয় মণিপুরীদের মাঝে প্রচলিত অসমীয় বাংলা ভাষার সমন্বয়ে মণি বা রত্নের আলোকপ্রাপ্ত জাতি হিসাবে মণিপুরী ও স্থানের ক্ষেত্রে মণিপুর নামকরণ করা হয়েছে। তাহলে মণিপুরীরা আসামের পাদদেশে অবস্থিত মণিপুর রাজ্যের মানুষ। আর এদের নামকরণ করা হলো কিভাবে? বিষ্ণুপ্রিয় মণিপুরীদের মাঝে প্রচলিত অসমীয় বাংলা ভাষার সমন্বয়ে মণি বা রত্নের আলোকপ্রাপ্ত জাতি হিসাবে মণিপুরী, আর স্থানের ক্ষেত্রে মণিপুর নামকরণ করা হয়েছে। এখন আমরা আসব মণিপুরীদের বাসস্থান সম্পর্কে। মণিপুরীদের মূল আবাসস্থল ভারতের মণিপুর রাজ্যে। অর্থনৈতিক, ধর্মীয়, রাজনৈতিক ইত্যাদি কারণে বাংলাদেশে মণিপুরীদের আগমন ঘটে। এই মণিপুরীরা প্রধানত বাংলাদেশের মৌলভীবাজার, সিলেট, হবিগঞ্জ ও সুনামগঞ্জের সমতল ভূমিতে বসবাস করে। মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলাতেও অধিকাংশ মণিপুরী বসবাস করে। এছাড়া প্রতিবেশী রাষ্ট্র ভারতের মণিপুর, আসাম, ত্রিপুরা, আগরতলা সহ মায়ানমারেও বিপুল সংখ্যক মণিপুরী রয়েছে। একসময় ঢাকার তেজগাঁও, মিরপুর, বৃহত্তর ময়মনসিংহ ও কুমিল্লা জেলায় অনেক মণিপুরী বসবাস করত। তাদের নাম অনুসারে ওই সময় ওইসব পাড়ার নামকরণ করা হয়েছে মণিপুরী পাড়া হিসাবে। 2001 সালের আদমশুমারি রিপোর্ট অনুযায়ী সিলেটে মণিপুরীদের সংখ্যা ছিল 50,000-এর উপরে। বর্তমানে মণিপুরীদের সংখ্যা 30,000। এছাড়া ভারতের মণিপুর রাজ্যে প্রায় 7 লক্ষ মণিপুরী বাস করে। তাহলে মণিপুরীদের মূল আবাসস্থল কোথায় ছিল? ভারতের মণিপুর রাজ্যে। ধর্মীয়, অর্থনৈতিক, রাজনৈতিক এসব কারণে মণিপুরীদের বাংলাদেশে আগমন ঘটে। এরা বাংলাদেশের কোথায় কোথায় বাস করে? মৌলভীবাজার, সিলেট, হবিগঞ্জ, সুনামগঞ্জ, এছাড়া ভারতের আসাম, মণিপুর, আসাম, ত্রিপুরা, আগরতলা সহ মায়ানমারও বিপুল সংখ্যক মণিপুরী রয়েছে। ঢাকার মিরপুরে, তেজগাঁ, বৃহত্তর ময়মনসিংহ, কুমিল্লা জেলাতেও মণিপুরীরা বাস করত। 2001 সালের আদমশুমারি রিপোর্ট অনুযায়ী সিলেটে মণিপুরীদের সংখ্যা কত ছিল? 50,000-এর উপরে। বর্তমানে মণিপুরীদের সংখ্যা হচ্ছে 30,000। আর ভারতের মণিপুর রাজ্যে প্রায় 7 লক্ষ মণিপুরী বাস করত। আমরা এখন আসব মণিপুরীদের নরগোষ্ঠীগত পরিচয় সম্পর্কে। মণিপুরীদের দৈহিক গড়ন খুবই মজবুত এবং উচ্চতা মাঝারি ধরনের। এদের গায়ের রং শ্যামলা এবং ফর্সা উভয়ই হয়ে থাকে। বিষ্ণুপ্রিয়া মণিপুরীদের
মুখ ও চুলের রং বাঙালিদের মতো, তবে সঠিকভাবে পরিচয় না দিলে এরা বাঙালি কিনা তা সহজেই শনাক্ত করা যায় না। অন্যদিকে মৈতৈ মণিপুরীদের মুখমণ্ডল চওড়া ও গোলাকার, নাক চ্যাপ্টা, মুখের দাড়ি প্রায় কম, চোখ ছোট। উভয় গোত্রের মানুষের চুল ঘন, চিকন ও কালো প্রকৃতির এবং মৈতৈদের চুল ধারালো প্রকৃতির। তাহলে মণিপুরীদের দৈহিক গড়নটা কেমন? খুবই মজবুত এবং উচ্চতা মাঝারি ধরনের, আর এদের গায়ের রং শ্যামলা এবং ফর্সা উভয় ধরনের হয়ে থাকে। বিষ্ণুপ্রিয় মণিপুরীদের মুখমণ্ডল ও চুলের রং বাঙালিদের মতো, আর মৈতৈদের মুখমণ্ডল চওড়া ও গোলাকার, নাক চ্যাপ্টা, মুখে দাড়ি খুব কম, চোখ ছোট। উভয় গোত্রের চুল ঘন কালো এবং চিকন। এবার আমরা আলোচনায় আসব মণিপুরীদের গোত্র বিভাগ সম্পর্কে। মণিপুরীরা দুটো গোত্রে বিভক্ত, বিষ্ণুপ্রিয়া মণিপুরী আর মৈতৈ মণিপুরী। বিষ্ণুপ্রিয়া মণিপুরী ককেশীয় বংশোদ্ভূত ইন্দো এরিয়ান ভাষাভাষী। অন্যদিকে মৈতৈ মণিপুরী মঙ্গোলীয়, তিবেট ও বর্মন শাখার ক্রীড়ার শ্রেণীর অন্তর্গত। বিষ্ণুপ্রিয়া মণিপুরীরা প্রধানত 5টি গোত্রে বিভক্ত, এই গোত্রগুলো আবার 9টি ভাগে বিভক্ত। অন্যদিকে মৈতৈ মণিপুরী সম্প্রদায় 7টি গোত্রে বিভক্ত। তাহলে মণিপুরীদের গোত্র কয়টি শ্রেণীতে বিভক্ত? 2টি। কি কি? বিষ্ণুপ্রিয়া মণিপুরী, আরেকটি হচ্ছে মৈতৈ মণিপুরী। আর এই বিষ্ণুপ্রিয়া মণিপুরী ককেশীয় বংশোদ্ভূত ইন্দো এরিয়ান ভাষাভাষীর অন্তর্গত, আর মৈতৈ মণিপুরী মঙ্গোলীয়, তিবেট ও বর্মন শাখার ক্রীড়ার শ্রেণীর অন্তর্গত। আর বিষ্ণুপ্রিয়াদের মণিপুরীদের গোত্র কয়টি ভাগে বিভক্ত? 5টি ভাগে। আর এদের উপগোত্র হচ্ছে 9টি ভাগে। অন্যদিকে মৈতৈ মণিপুরীদের গোত্র হচ্ছে 7টি ভাগে বিভক্ত। এবার আসবো আমরা ভাষা সম্পর্কে। গোত্র বিভাগ অনুসারে মণিপুরীদের ভাষা 2টি ভাগে বিভক্ত, একটি হচ্ছে বিষ্ণুপ্রিয়া ভাষা এবং অন্যটি হচ্ছে মৈতৈ ভাষা। বিষ্ণুপ্রিয়া মণিপুরীদের ভাষা অসমীয়, উড়িয়া ও বাংলাদেশে ধাঁচে গঠিত। এদের ভাষাকে বলা হয় বিষ্ণু মঠর। অন্যদিকে মৈতৈ মণিপুরীদের ভাষা ব্রহ্মীয় ভাষার মতো, এদের ভাষাকে বলা হয় মৈতৈ লোনকেই। তাহলে বিষ্ণুপ্রিয়াদের গোত্র বিভাগ অনুসারে এদের ভাষা 2 ভাগে বিভক্ত মণিপুরীদের, একটা হচ্ছে বিষ্ণুপ্রিয়া ভাষা আর অন্যটি হচ্ছে মৈতৈ ভাষা। আর বিষ্ণুপ্রিয়াদের ভাষাকে কি বলা হয়? বিষ্ণু মঠর। অন্যদিকে মৈতৈদের ভাষাকে বলা হয় মৈতৈ লোনকেই। মণিপুরীদের ধর্মীয় বিশ্বাস ধরনের। মণিপুরীরা সনাতন ধর্মের অনুসারী। এক সময় মণিপুর রাজ্যে বৌদ্ধ ধর্ম প্রচলন ছিল। পরবর্তীতে আর্যদের প্রভাব বলয়ে এসে মণিপুরীরা বৈষ্ণবী মতবাদের সাথে একাত্মতা প্রকাশ করে। মণিপুরীরা হিন্দু ধর্মের আচার আচরণ পালন করে, পূজা পার্বণে ব্রাহ্মণ অনুষ্ঠান আদি পরিচালনা করে থাকে। মণিপুরীদের মন্দিরগুলোতে রাধাকৃষ্ণ, শিব, বিষ্ণু, গৌরাঙ্গ ইত্যাদি মূর্তি শোভা পায়।
মণিপুরীরা হিন্দু ধর্মের রীতি অনুযায়ী তর্পণ, পুঁথিপাঠ, মাঘী স্নান ইত্যাদি করে থাকে। এই মণিপুরীদের উদযাপিত পূজার মধ্যে রয়েছে শিব পূজা, কালী পূজা, সরস্বতী পূজা, দুর্গা পূজা, লক্ষ্মী পূজা ইত্যাদি উল্লেখযোগ্য। তাহলে মণিপুরীরা কোন ধর্মের অনুসারী? সনাতন ধর্মের অনুসারী। একসময় এই মণিপুর অঞ্চলে বার্ত ধর্ম অর্থাৎ প্রাকৃতিক শক্তির ধর্মের প্রচলন ছিল। এই মণিপুরীরা হিন্দু ধর্মের আচার অনুষ্ঠান পালন করে। পূজা পার্বণে ব্রাহ্মণ পূজার অনুষ্ঠান পরিচালনা করে। আর এদের মন্দিরে বিভিন্ন দেবদেবতার মূর্তি রয়েছে। এরা হিন্দু ধর্ম মতে তর্পণ, পুঁথিপাঠ, মাঘী স্নান ইত্যাদি করে। আর এদের উদযাপিত পূজার মধ্যে কালী পূজা, শিব পূজা, লক্ষ্মী পূজা এগুলো উল্লেখযোগ্য। এখন আসবো আমরা মণিপুরীদের পারিবারিক জীবন সম্পর্কে। মণিপুরীদের পারিবারিক জীবন পিতৃতান্ত্রিক, অর্থাৎ পিতাই পরিবারের সকল ক্ষমতার অধিকারী। সম্পত্তি ও বংশনাম পিতার থেকে সন্তানদের উপর বর্তায়। পিতার সম্পত্তিতে সন্তানেরা ছেলেরা সমানভাবে অংশ পায়। মেয়েরা সম্পত্তির কোনো অংশ পায় না, তবে পিতা ইচ্ছা করলে দানস্বরূপ মেয়েদের কিছু দিতে পারে। আবার যদি কোনো ক্ষেত্রে পুত্র সন্তান না থাকে, সেক্ষেত্রে মেয়েরা পিতার সমস্ত সম্পত্তির মালিক হয়। এবং নিঃসন্তান দম্পতির ক্ষেত্রে স্ত্রীর আগে যদি স্বামী মারা যায়, সেক্ষেত্রে বিধবা স্ত্রী স্বামীর সমস্ত সম্পত্তি ভোগ করতে পারে, কিন্তু বিক্রি করার কোনো অধিকার তার নেই। এক্ষেত্রে বিধবা স্ত্রী মারা গেলে ওই মৃত ব্যক্তির ভাইয়েরাই ওই সম্পত্তির মালিক হয়। তাহলে মণিপুরীদের পরিবার কেমন? পিতৃতান্ত্রিক, আর পিতাই এদের পরিবারের সকল ক্ষমতার অধিকারী। সম্পত্তি ও বংশনাম পিতার থেকে ছেলে মেয়েদের উপর বর্তায়। পুত্ররা সম্পত্তিতে সমান ভাগ পায়। মেয়েরা কোনো অংশ পায় না সম্পত্তির। পিতা ইচ্ছা করলে দানস্বরূপ কিছু দিতে পারে। আর নিঃসন্তান দম্পতির ক্ষেত্রে স্বামী মারা গেলে বিধবা স্ত্রী সম্পত্তি ভোগ করতে পারে, কিন্তু বিক্রি করতে পারে না। তবে ওই বিধবা স্ত্রী মারা গেলে ওই মৃত ব্যক্তির ভাইয়েরাই ওই সমস্ত সম্পত্তির মালিক হয়। এবার আসবো আমরা মণিপুরীদের ঘর বাড়ির ধরন কেমন। মণিপুরীদের ঘর বাড়িগুলো বেশিরভাগই ছনের ছাউনি, বাঁশের বেড়া বেষ্টিত কুঁড়ে ঘর। প্রতিটি বাড়িতে একটি বৈঠক ঘর আছে। এদের ভিটে বাড়িতে আম গাছ, বরই, কাঁঠাল, তেঁতুল, বাঁশঝাড় ইত্যাদি গাছ দিয়ে আচ্ছাদিত। এদের গৃহাঙ্গন খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। তাহলে মণিপুরীদের ঘর বাড়িগুলো কী ধরনের? বেশিরভাগই ছনের ছাউনি আর বাঁশের বেড়া দিয়ে তৈরি কুঁড়ে ঘর। প্রত্যেকটি বাড়িতে একটি বৈঠক ঘর থাকে এবং ভিটে বাড়ির আশেপাশে বিভিন্ন প্রকার গাছপালা দিয়ে আচ্ছাদিত। আর এদের গৃহাঙ্গন পরিষ্কার পরিচ্ছন্ন। এখন আসবো মণিপুরীদের পোশাক পরিচ্ছদ সম্পর্কে। মণিপুরীদের পোশাক পরিচ্ছদ খুবই সাধারণ। এরা নিজেদের পোশাক নিজেরাই তৈরি করে। পুরুষেরা ধুতি পরিধান করে, আর গ্রামীণ মেয়েরা বুক আবৃত্তি করে লুঙ্গি পরিধান করে। এরা খুব পরিষ্কার পরিচ্ছন্ন জীবনযাপন করে। নারীরা বুক আবৃত করে এক ধরনের পোশাক পরিধান করে, যাকে বলা হয় নাগ পোশাক। আধুনিক শিক্ষিত পরিবারে নারীদের মধ্যে শাড়ির প্রচলনও দেখা যায়। তাহলে মণিপুরীরা কী ধরনের পোশাক পরে? খুব সাধারণ পোশাক পরে, আর এদের পোশাকগুলো এরা নিজেরাই তৈরি করে। পুরুষেরা কি পরে? ধুতি পরে, আর গ্রামীণ মেয়েরা বুক আবৃত্তি করে লুঙ্গি পরিধান করে। আবার
নারীরা বুকাবৃত্তি করে এক ধরনের পোশাক পরে, সেটাকে কি বলা হয়? নাগ পোশাক। আর শিক্ষিত সমাজে নারীদের মধ্যে শাড়ির প্রচলনটা দেখা যায়। মণিপুরীদের খাদ্যাভ্যাস। মণিপুরীদের প্রধান খাদ্য হচ্ছে ভাত, মাছ, সবজি। তারা কোনো প্রকারের মাংস খায় না। তাদের কিছু পছন্দনীয় খাদ্য হচ্ছে খার, পুত, ঝুল, আম্বল ইত্যাদি। তারা কাঁচা সবজির কচি পাতা দিয়ে সালাদ খেতেও ভালোবাসে। তো মণিপুরীদের প্রধান খাদ্যটা কি? ভাত, মাছ আর হচ্ছে সবজি। তারা কোনো প্রকারের মাংস খায় না। এবং তাদের কিছু পছন্দনীয় খাবার আছে, সেটা হচ্ছে খার, খুদ, ঝোল, আম্বল ইত্যাদি এগুলো। আর তারা কি খেতে ভালোবাসে? কাঁচা সবজির কচি পাতা দিয়ে সালাদ খেতে ভালোবাসে। এবার আসবো মণিপুরীদের বিবাহ ব্যবস্থা সম্পর্কে। মণিপুরীদের মধ্যে নিজ গোত্রের মধ্যে বিবাহ নিষিদ্ধ, অর্থাৎ বহির্বিবাহের প্রচলন রয়েছে। বিষ্ণুপ্রিয় মৈতৈদের মধ্যে পারস্পরিক বিবাহের প্রচলন আছে। পাত্রপাত্রী নির্বাচনের ক্ষেত্রে অভিভাবকের মতামতকেই প্রাধান্য দেওয়া হয়। তবে এদের বিবাহের ক্ষেত্রে কোনো প্রকার চুক্তিপত্র বা দলিল দেওয়া হয় না। বিবাহে যৌতুক দেওয়া বা নেওয়ার নিষেধ থাকায় তারা যৌতুককে খুবই ঘৃণার চোখে দেখে। তবে স্বেচ্ছাকৃত উপঢৌকন প্রদানে কোনো আপত্তি নেই। মণিপুর সমাজে ঘর জামাই থাকার প্রথা স্বীকৃতি রয়েছে। তাহলে মণিপুর সমাজে কোন ধরনের বিবাহ প্রচলন রয়েছে? গোত্রভুক্ত লোকের মধ্যে বিবাহ নিষিদ্ধ রয়েছে, অর্থাৎ বহির্বিবাহ প্রচলন রয়েছে। বিষ্ণুপ্রিয় মৈত্রীদের মধ্যে পারস্পরিক বিবাহের প্রচলনও আছে। আর পাত্রপাত্রী নির্বাচন হয় অভিভাবকের মতামতের ভিত্তিতে। আর এদের বিয়েতে কোনো দলিল বা চুক্তিপত্র দেওয়া হয় না। আর যৌতুক দেওয়া নেওয়ার ক্ষেত্রে নিষিদ্ধ থাকায় তারা যৌতুককে ঘৃণার চোখে দেখে এবং ঘর জামাই থাকার প্রথা এদের সমাজে স্বীকৃত। আমরা এবার আসবো মণিপুরীদের শিক্ষা সম্পর্কে। মণিপুরীদের শিক্ষার ক্ষেত্রে মণিপুরীরা বেশ এগিয়ে। তারা প্রশাসন, সেনাবাহিনী, শিক্ষকতা এবং অন্যান্য বহুবিধ পেশার সাথে জড়িত। এদেশের প্রাক্তন প্রধান বিচারপতি এস.কে. সিনহা একজন বিষ্ণুপ্রিয়া মণিপুরী। তাহলে মণিপুরীরা কোন কোন পেশার সাথে জড়িত রয়েছে? সেনাবাহিনী, প্রশাসন, শিক্ষকতা এবং আরও অনেক পেশার সাথে। আর এদেশের প্রাক্তন প্রধান বিচারপতি এস.কে. সিনহা একজন বিষ্ণুপ্রিয়া মণিপুরী। মণিপুরীদের অর্থনৈতিক মণিপুরীদের জীবিকা নির্বাহের প্রধান উপায় হচ্ছে কৃষি। এরা স্ত্রী পুরুষ উভয়ই কৃষিকাজ করে। এই কৃষির পাশাপাশি তারা ব্যবসা, চাকরি ইত্যাদি পেশায় অংশগ্রহণ করে। কাপড় বোনা থেকে শুরু করে তারা প্রয়োজনীয় সব ধরনের জিনিসপত্র নিজেরাই তৈরি করে। মণিপুর সমাজে কোনো ভিক্ষুক শ্রেণী নেই কোনো ভিটেমাটিহীন পরিবার। তাই মণিপুরী সমাজকে স্বনির্ভর অর্থনীতিভিত্তিক সমাজ বললেও বেশি বলা হবে না। তো মণিপুরীদের জীবিকা নির্বাহের প্রধান উপায় কি? কৃষি। এরা স্ত্রী পুরুষ উভয়ই কৃষিকাজ করে। এই কৃষিকাজ ছাড়াও তারা চাকরি ও ব্যবসা বাণিজ্যে অংশগ্রহণ করে। তাছাড়া তারা কাপড় বোনা থেকে শুরু করে সব প্রয়োজনীয় জিনিসই নিজেরা তৈরি করে। মণিপুরী সমাজে কোনো ভিক্ষুক শ্রেণী নেই।
ভিটেমাটিহীন পরিবার নেই, এজন্য এদের সমাজকে স্বনির্ভর অর্থনীতিভিত্তিক সমাজ বললে বেশি বলা হয় না। মণিপুরীদের সংস্কৃতি। মণিপুরী সংস্কৃতির সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হচ্ছে নৃত্য। তাদের মতে নৃত্য খুবই পবিত্র বিষয়। তারা মনে করে নৃত্য শুদ্ধতা ও সর্বসুখ বয়ে আনে। মণিপুরীদের মতে প্রতিটি বিষয়ের মধ্যে নৃত্যের নির্যাস রয়েছে। তারা মনে করে নৃত্য সৃষ্টিকর্তাকে সন্তুষ্ট করে এবং সাফল্য বয়ে আনে। তাদের একটি জনপ্রিয় নৃত্য হচ্ছে লাইহারাউয়া। দেবতাদের মনোরঞ্জনের জন্য চৈত্র বৈশাখ মাসের 15 দিন ব্যাপী এই নৃত্য অনুষ্ঠিত হয়। রাস নৃত্য আরেকটি জনপ্রিয় নৃত্য, যা রাধাকৃষ্ণের উদ্দেশ্যে নাচা হয়। তাহলে মণিপুরী সংস্কৃতির উল্লেখযোগ্য বিষয় কি? নৃত্য। এই নৃত্যটি তাদের কাছে খুবই পবিত্র বিষয়। তাদের মতে নৃত্য শুদ্ধতা ও স্বর্গসুখ বয়ে আনে এবং দেবতাদের সন্তুষ্ট করে ও সাফল্য বয়ে আনে। আর দেবতাদের মনোরঞ্জনের জন্য এই প্রিয় নৃত্যটি চৈত্র বৈশাখ মাসের 15 দিন ব্যাপী অনুষ্ঠিত হয়। আর এই প্রিয় নৃত্যটির নাম হচ্ছে লাইহারাউয়া। আর একটি জনপ্রিয় নৃত্য রাস নৃত্য, যেটা রাধাকৃষ্ণের উদ্দেশ্যে নাচা হয়। মণিপুরীদের সাহিত্য। মণিপুরীদের মধ্যে অনেক গবেক লেখক ও সাহিত্যিক রয়েছে, যারা নিজস্ব কৃষ্টি, সংস্কৃতি এবং শিল্প সাহিত্য সম্পর্কে মননশীল লেখা লেখে। এসব লেখকদের মধ্যে রয়েছে অ্যাডভোকেট রামকান্ত সিং, অধ্যাপক রণজিৎ সিং, রাধাকান্ত সিং প্রমুখ উল্লেখযোগ্য। তাহলে মণিপুরী সমাজে অনেক লেখক, গবেষক ও সাহিত্যিক রয়েছে। এরা হলো অধ্যাপক রামকান্ত সিং, অ্যাডভোকেট রামকান্ত সিং, অধ্যাপক রণজিৎ সিং, রাধাকান্ত সিং। এখন আসবো আমরা মণিপুরীদের খেলাধুলা সম্পর্কে। মণিপুরী ছেলেমেয়েরা ফুটবল, ক্রিকেটের পাশাপাশি অনেক গ্রামীণ খেলা খেলে থাকে। এইসব গ্রামীণ খেলার মধ্যে রয়েছে কচ্চু, লাটিম, দোলনা, পাঞ্জা ইত্যাদি। তাহলে মণিপুরী ছেলেমেয়েরা ফুটবল, ক্রিকেটের পাশাপাশি অনেক রকম গ্রামীণ খেলাও খেলে থাকে। এই খেলাগুলো হলো কচ্চু, লাটিম, দোলনা, পাঞ্জা ইত্যাদি। এখন আমরা আসবো মণিপুরীদের অন্ত্যেষ্টিক্রিয়া সম্পর্কে। মণিপুরী সমাজে মৃতদেহ পোড়ানো হয়। তাদের সামাজিক বিধান অনুসারে মৃতদেহ বেশিক্ষণ ঘরে রাখতে নেই, তাই মৃত্যুর সাথে সাথে মৃতদেহ উঠানে রাখা হয়। এরপরে শ্মশানে নিয়ে গিয়ে বড় বা ছোট ছেলেকে দিয়ে মুখে আগুন দেওয়া হয়। তাছাড়া 3 বছরের নিচে বয়স্ক শিশুদেরকে টিনের হাঁড়ি বা মাটির হাঁড়িতে ভরে মাটির নিচে পুঁতে রাখা হয়। 4র্থ দিনে অস্থির সজ্জা, 4র্থ দিনে অস্থি সঞ্চার, দ্বাদশ দিনে ঘর সেবাং, ত্রয়োদশ দিনে স্বল্পা এবং 4র্থ দিনে শ্রাদ্ধ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
শ্রাদ্ধ না হওয়া পর্যন্ত গোষ্ঠীর কোনো লোক লবণ বা মাছ খেতে পারে না। তবে চতুর্থ দিনে লবণ খেলেও শ্রাদ্ধ অনুষ্ঠানের পরে তারা মাছ খাওয়া শুরু করে। মৃত্যের স্বর্গপ্রাপ্তির জন্য মণিপুরীরা দান দক্ষিণা দিয়ে থাকে। মণিপুর সমাজে মৃত্যুদেহ কী করা হয়? পোড়ানো হয়। আর এই মৃত্যুদেহ বেশিক্ষণ ঘরে রাখার নিয়ম নেই। মৃত্যুর সাথে সাথে মৃত্যুদেহ উঠানে রাখা হয়। এরপর কি করে? শ্মশানে নিয়ে গিয়ে বড় ছেলে বা ছোট ছেলেকে দিয়ে মুখে আগুন দেওয়া হয়। আর কি হয়? 3 বছরের নিচে বয়স্ক শিশুদেরকে টিনের হাঁড়ি বা মাটির হাঁড়িতে ভরে মাটির নিচে পুঁতে রাখা হয় এবং মৃত্যুর চতুর্থ দিনে অস্থির সঞ্চার, দ্বাদশ দিনে ঘর সেবাং, ত্রয়োদশ দিনে স্বল্পা এবং চতুর্দশ দিনে শ্রাদ্ধ অনুষ্ঠানের আয়োজন করা হয়। আর কি করা হয়? চতুর্থ দিনে লবণ খেলেও শ্রাদ্ধ অনুষ্ঠান না হওয়া পর্যন্ত গোষ্ঠীর লোকেরা বা মাছ খেতে পারে না। আর মৃত্যুদেহের স্বর্গপ্রাপ্তির জন্য মণিপুরীরা কি করে? দান দক্ষিণা করে থাকে। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আজ এ পর্যন্তই। পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। ততক্ষণে সবাই সুস্থ থেকো, ভালো থেকো, নিরাপদে থাকো। সবাইকে ধন্যবাদ।